প্রেগন্যান্সির ৩ মাসে তিয়াশা ডিভোর্সের সিদ্ধান্ত নিল। বাচ্চা পেটে থাকা অবস্থায় ডিভোর্স, এ কথাটা যেন মাথায় আকাশ ভেঙে পড়ার মতো শোনালো তার পরিবারের কাছে। সবাই বোঝালো গর্ভবতী অবস্থায় তালাক সম্ভব নয়, আরেকবার শরৎকে সুযোগ দিতে চাইলেই তো আর সংসার ভাঙা সম্ভব নয়। একটা সংসার দিলে দিলে সবকিছু সহ্য করে গড়তে হয়, দুজনকে সাধ্যমতো ত্যাগ করে মানিয়ে চলতে হয়। পরিবারের কথা মতো তিয়াশা আরও একবার শরতের সাথে খোলামেলাভাবে কথা বলার সিদ্ধান্ত নিল। বদ্ধ ঘর, চারিদিকে শুনশান নীরবতা বিরাজ করছে। তিয়াশা বিকেলেই বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে এসেছে। স্বামীর বাড়ির সমাধান করা হলো কারণ শ্বশুর তার দ্বিতীয় স্ত্রী এবং কন্যাকে নিয়ে আলাদা থাকেন। ছেলের কোনো ধার দেন না স্ত্রী, তাই তিনিও কখনো অভিভাবক হিসেবে ছেলের সাথে বা পিছিয়ে থাকার সুযোগ পান না। শরৎ বড় হয়েছে নানা নানি, জ্যাঠা জেঠি, চাচা চাচিদের কাছে, এক এক সময় এক একজনের কাছে রেখেছেন। শরতের বয়স যখন 5 বছর তখন তার মা মারা যায়। মৃত্যুটা অস্বাভাবিক ছিল না, সামান্য জ্বর হলো। জ্বরে কিছুদিন বিছানার শয্যা, এত ডক্টর দেখানো, ওষুধ খাওয়া, কিন্তু কিছুতেই কিছু হলো না। একদিন সন্ধ্যাবেলা বিদায় নিলেন তিনি। মা মরা ছেলে বলে আত্মীয় স্বজন মাথায় করে রাখত শরৎকে। এভাবেই মা না থাকা সত্ত্বেও আদরে ওর কাছে বড় হয়েছে শরৎ। বাবার টাকা থাকায় সেখানেও কোনোরূপ ত্যাগ স্বীকার করতে হয়নি তাকে। ছোট মায়ের ভালোবাসা সেভাবে না পেলেও বাবার টাকা ঠিকই সঙ্গ দিয়েছিল তাকে। শরৎ আর তিয়াশা পাশাপাশি বসে আছে। তিয়াশার নজর মেঝের দিকে নিবদ্ধ আর শরতের ফোন স্ক্রিনে। তিয়াশাকে বেশ কিছুক্ষণ চুপ থাকতে দেখে ফোন স্ক্রিনেই নজর নিবদ্ধ রেখে বলে উঠল, কিছু বলবে নাকি এভাবেই চুপ করে বসে থাকবে? আমার হাতে এত সময় নেই, কিছু বলার থাকলে বলো, আর না বলার থাকলে সেটাও জানাও। দীর্ঘশ্বাস ফেলল তিয়াশা, কিছুক্ষণ তবুও নীরব থেকে শুধালো, তোমার বোনের বিয়ে হলো না কেন? ছেলের বেতন যেন কত ছিল? শরৎ ফোন মুঠোয় শক্ত করে চেপে ধরল, সাথে সাথে মুখের রঙও যেন পরিবর্তন হলো খানিকটা। তেজি গলায় বলল, আবার বেতনের খোটা দিতে রেডি? তোমাকে তো বলেছি আমি যেমন আছি তেমনই থাকবো, কারোর জন্য আর এক্সট্রা প্যারা নিতে পারবো না। সবার মন রক্ষার দায় আমার নয়। আমার 4,000 বেতনে তুমি থাকতে পারলে থাকো, আর না থাকতে পারলে বিদায় হও। আমি কারো হাতে পায়ে ধরে বেঁধে রাখতে পারবো না। তোমার যাওয়ার জন্য দরজা একদম খোলা। তাছাড়া সিদ্ধান্ত তো নিয়েই নিয়েছো, তাহলে আবার এত কথা কেন? তিয়াশা মাথা বাঁকা করে শরতের দিকে তাকালো। এই মানুষটাকে আজকাল সে চিনতে পারে না। বিয়ের 3 বছর চলছে তাদের, একসাথে পথ চলা 5 বছরের। 3 মাসের বাবু পেটে কত সুন্দর একটা সংসার হতে পারত দুজনের। যে সময়ে মানুষের 20-25 হাজার টাকায় সংসার চালাতে হিমশিম খেতে হয়, সেখানে তিয়াশার 4,000 টাকায় সংসার চালাতে দম বেরিয়ে যায়। নিজেও টুকটাক টাকা দেয় সংসারে, টিউশনি করায় সে। বাবার বাড়ি থেকে সাহায্য তো আসতেই থাকে, একমাত্র মেয়ে বলে কথা। বাবার যাই হোক, মেয়ের কষ্ট কিছুতেই দেখতে পারেন না। ছেলের সৎমা মায়ের শাসনে বড় হয়নি, বিয়ের পর মেয়ে তার শাশুড়ির ভালোবাসা পাবে না ইত্যাদি ভেবে তিয়াশার বাড়ির মানুষ প্রথমে বিয়েতে অমত দিলেও তিয়াশার ভালোবাসার কাছে সবাইকে হার মানতে হয়েছিল। বয়স 18তেই কারো জীবনের সাথে জড়িয়ে নিয়েছিল সে নিজেকে। ব্যাস, তারপরে সব শখ বিসর্জন দিতে শুরু করলো নিজ ইচ্ছেতে। শরতের সাথে ভালো থাকতে কত কী না করেছে সে। বিয়ের 3 বছরের 1 বছর বাবার বাড়িতে থেকেছে, দ্বিতীয় বছর থেকে 4,000 টাকায় সংসার চলছে তার। শখ কি সেটা যেন সে ভুলেই বসেছে। বাবা হাত খরচার জন্য টাকা দিলেও সেটা সংসারেই যোগ করতে হয় তাকে। এই মানুষটার সাথে ভালো থাকতে শখ ইচ্ছে বিসর্জন দিয়েছে সে, একটু ভালো থাকার জন্য। শরৎকে অন্য কাজ করতে বলতো তিয়াশা, এভাবে আর সংসার চালানো সম্ভব নয় তার পক্ষে। শরতের সেদিকে ভ্রুক্ষেপও নেই, তার একটাই কথা, সে আর কোনো কাজ করতে পারবে না। প্রয়োজনে ব্যাংকের টাকা রেখে সেটা দিয়ে চলবে। তিয়াশার বারবার মন ভেঙেছে। নীরবতা ভাঙল তিয়াশার, সেই শরতের দিকেই চেয়ে থেকে বলল, তুমি আমার বাড়িতে কথা দিয়েছিলে তুমি আমাকে ভালো রাখবে। যেই মেয়ের চাহিদা বেশি তাকে কিভাবে ভালো রাখবো? আমার পক্ষে সম্ভব না। চাউলটাও আমার বাবা পাঠিয়ে দেয়, বিদ্যুৎ বিল আর বাজারের 4,000 চলে যায়। গ্যাস ফুরিয়ে গেলে চিন্তায় শেষ হতে হয়। বাইরে কখনো পছন্দের কোনো খাবার খেতে পারি না। অনলাইনে বা মার্কেটে কোনো ভালো জামা বা শাড়ি দেখলে মন খারাপ হয়ে যায়। 3 বছর তুমি আমাকে একটা ঈদেও কি ড্রেস দিতে পেরেছো?
কোনো শাড়ি, কখনো একটা ফুল এনে ঘটা করে ভালোবাসি বলেছো? তোমার বংশের কোনো অনুষ্ঠান আয়োজনে আমাকে কেউ সম্মানের চোখে দেখেছে? তোমার ছোট মা আমি বাদে সবাইকে নিয়ে কত মজা করে, আমাকে দেখলে মুখ ফিরিয়ে নেয়। এত সব কেন হয়? কারণ তুমি উপার্জন করো না। তোমার বংশের বা আত্মীয় স্বজনের সবাই ভালোভাবে ভালো ভালো জায়গায় অবস্থান করছে, পরিবার নিয়ে ভালো আছে, আর আমি কি? তুমি আমার জীবনটা শেষ করে দিচ্ছ। এখন আমি মানিয়ে নিচ্ছি, দুদিন পর যখন সদস্য আরেকজন বাড়বে তখন কি করব আমি? এত এত সমস্যার সমাধানও খুব সহজ। তুমি তোমার এলাকা থেকে বের হও, ভালো কোনো জব বা কিছু করার চেষ্টা করো, যেন আমাদের সংসারটা ভালোভাবে চলে। আমার পক্ষে সম্ভব নয়। আমি এভাবেই ঘুরে ফিরে খাবো। তোমার থাকার হলে থাকো, আর না থাকার হলে বেরিয়ে যাও। আমার সাথে থাকতে তোমার যেহেতু এতই সমস্যা, তাহলে সমস্যার সমাধান করে ফেলো। চলে যাও, তোমাকে আমার লাগবে না। আমার সাথে যে এভাবে থাকতে পারবে সেই আমার সাথে থাকবে। আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, কিছু ভাবতে পারি না, এটারই সুযোগ তুমি নাও। সবাই সবাইকে ছাড়া থাকতে পারে, তুমি পারবে? অসম্ভব কিছু না। দমে গেল তিয়াশা। তবে কি তার ভাবনাই সঠিক? শরৎ ভালোবাসা ভুলেছে? যে ছেলেটা একসময় তাকে হারানোর ভয়ে কাঁদতো, সে কিনা এভাবে দূর দূর করছে। ভেতরটা খালি খালি লাগছে তিয়াশার। বারবার দীর্ঘশ্বাস হচ্ছে তার। বুকের বাঁ পাশে খচখচানিটা বেড়েছে, চোখের পানি বাধা মানছে না। পাশে বসা মানুষটাকে আজ এত অচেনা কেন লাগছে তার? এই মানুষটাকেই কি সে ভালোবেসে বিয়ে করেছিল? বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার। মনে হচ্ছে এটা স্বপ্ন হোক, কেউ তাকে ঘুম থেকে ডেকে তুলুক। তিয়াশা হাতের উল্টো পাশ দিয়ে চোখটা মুছে নিল, নিচু গলায় বলল, আমি তোমাকে ভালোবাসি শরৎ, একটু তো আমাকে বোঝো। ভালোবাসি বলে এত অভাব, এত অসম্মানে রাখবে? একটু ভালো রাখো আমায়। আমিও তোমার সাথে কিছু না কিছু করছি, করার চেষ্টা করছি। বন্ধুদের সাথে বের হতে হবে আমার কথা মতো। এভাবে থাকতে পারলে থাকো, নইলে ওই যে তোমার জন্য গুছিয়ে রাখা ব্যাগ, ওটা নিয়ে একটু তাড়াতাড়ি বের হও। আমার তাড়াতাড়ি বের হতে হবে, ওরা বারবার কল করছে। তিয়াশা শরতের দিকে তাকালো। শরতের বাম হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিজের গালে ঠেকালো। চোখের পানি শরতের হাত স্পর্শ করলো, তাতেও কোনো ভ্রুক্ষেপ নেই। তিয়াশা আলতো করে শরতের হাতে চুমু খেলো, কাঁদতে কাঁদতে বলল, আমাকে ছাড়া ভালো থেকো শরৎ, খুব ভালো থেকো। তুমি সব সময় আমার দোয়ায় থাকবে, তুমি আমার ভালোবাসায় ছিলে থাকবে। শুধু আমি আর তোমার সাথে থাকতে পারবো না, তুমি আমাকে রাখলে না। ভালোবাসা? তিয়াশা আর কিছু বলল না। শরতের হাত ছেড়ে উঠে দাঁড়ালো, চোখের পানি মুছে বলল, 20,000 টাকা ছেলের বেতন বলে বোনকে বিয়ে দিলে না, আর বউকে 4,000 টাকায় কিভাবে রাখতে চাও? আমিও তো মানুষ, আমারও তো সকালাত আছে, আমারও ভালো থাকতে ইচ্ছে করে। 3 মাসের বাচ্চা পেটে নিয়ে স্বামীর ঘর ছাড়তে বাধ্য হলো তিয়াশা। বাসা থেকে এক কাপড়ে বের হয়েছে সে। যদিও শরৎ শেষ উপকারটা করতে আলমারিতে তার যেটুকু টুকটাক জামা কাপড় ছিল সেগুলো ব্যাগে উঠিয়ে রেখেছিল আগেই, কিন্তু তিয়াশা সেগুলো নেয়নি। বাসা থেকে বের হওয়ার সাথে সাথে শরৎ দরজা লক করে তিয়াশার আগে আগে বেরিয়ে গিয়েছে। শরৎ বেরিয়ে যেতেই সিঁড়িতে বসে পড়ল তিয়াশা। হাঁটুতে মাথা রেখে অঝরে বিনা বাধায় কাঁদলো অনেকটা সময়। এই মানুষটার সাথে কাটানো সুন্দর সুন্দর মুহূর্ত মনে পড়তেই দম বন্ধ হয়ে আসা শুরু করলো। মন যেন মস্তিষ্ককে শুধালো। যাকে ছাড়া একটা দিন বাবার বাড়িতে থাকতে পারিস না, তাকে ছাড়া সারা জীবন পার করার সিদ্ধান্ত কিভাবে নিতে পারছিস? তাকে ছাড়া থাকতে পারবি? ব্যক্তিগত পুরুষের বুকে অন্য কারোর মাথা সহ্য করতে পারবি? সে যদি অন্য কাউকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসবে, তোর ঘর বিছানা বর সবই সেই মেয়ের হবে। কারণ কারণে অকারণে তোর বরকে কেউ স্পর্শ করবে, আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখবে। তোর বর তোকে যেভাবে যত্ন করতো ওইভাবে অন্য কাউকে যত্ন করবে। কখনো হঠাৎ দুজন একসাথে তোর সামনে পড়ে গেলে সহ্য করতে পারবি? তুই মরে যাবি না? আর ভাবতে পারছে না তিয়াশা। শরীরটা বড্ড খারাপ লাগছে। যে মানুষটা তাকে ভারী কাজ করতে দিত না, পিরিয়ডের ব্যথায় তার সাথে সেও কাঁদো কাঁদো হয়ে থাকতো। সে সময় রান্নাটা সে করত, মুখে তুলেই খাইয়ে দিত, একা কোথাও যেতে দিত না। বাসা থেকে বাহিরে থাকলে মেসেজের উপর মেসেজ করত। সে মানুষটা এত বদলে যেতে পারে কিভাবে? এত এত ভালোবাসার সাথে কি একটু ভালো রাখার দায়িত্ব সেই মানুষটা নিতে পারতো না? অন্তত দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে
1015-20 জব খুঁজে নিত, এতেই তো সন্তুষ্ট হয়ে যেত তিয়াশা। অন্তত সংসার টানতে টানতে নিজেকে ক্লান্ত কম হতে হতো, রাতের অধিকাংশ দুশ্চিন্তা করে কাটাতে হতো না এটা ভেবে যে বাকি দিনগুলো কিভাবে কাটবে। তিয়াশা সিঁড়িতে ঘন্টাখানেক সময় ব্যয় করলো একা একা। জীবনের পাওয়া না পাওয়ার হিসেব কষে কয়েকটা জিনিস যে পেল: ভালোবাসা, অবহেলা, যত্ন, রাগ, অভাব, খারাপ ব্যবহার, সবগুলো একসাথে। শুধুমাত্র মানুষটার থেকে দূরে থাকবে বলে তো আর সব দোষ দেয়া যায় না, তাই না? সেই পুরুষ তাকে এত ভালোবাসা দিয়েছে, সে গোটা জীবনে অন্য কাউকে তার জায়গা সে দিতে পারবে কি না জানে না। তিয়াসার মনে একটাই আফসোস, ইস, মানুষটা যদি তাকে ভালোবাসার সাথে একটু ভালো রাখতো, দিনাতিপাতের দুশ্চিন্তা থেকে একটু মুক্তি দিত, প্রয়োজনের পাশাপাশি শখের দিকে একটু নজর দিত, হয়তো সংসারটা বেঁচে যেত। এত কিছুর মাঝে নিজেকে থেকে থেকে লোভীও মনে হয় তার। সে কি আসলে বেশি চেয়ে ফেলেছে? চাহিদা আসলে বেড়েছে? পরক্ষণে ভাবে, এই সামান্য টাকায় আসলেই চলা সম্ভব? যেখানে একটা মেয়ের ভালো একটা জামা অথবা শাড়ির জন্যই 5,000 টাকা অনেক সময় যথেষ্ট নয়, সেখানে সে পুরো মাস কিভাবে চালাবে? শরৎ তো কোনো কাজও করতে চায় না। তিয়াশা তো কম বলেনি, শরৎ চায় শুয়ে বসে ঘুরে ফিরে খেতে। কিন্তু এভাবে তো সংসার চলে না। যে পৃথিবীতে আসছে তার দায়িত্ব তো নিতে হবে। তাকে ভালোভাবে বড় করতে না পারলে যে সে অনাগত সন্তানের কাছে দোষী হয়ে থাকবে। তিয়াশা উঠে দাঁড়ালো। সিদ্ধান্ত এবার কঠিন হলো তার। ভালোবাসা নয়, ভালো থাকাকে প্রাধান্য দিতে হবে তার। ভালোবাসা নামক মরীচিকার পেছনে সে আর ছুটবে না। যাকে ভালোবেসেছে, একটু ভালো সে থাকতে চেয়েছিল, সে নিজেই তো দূর দূর করছে, তাহলে সেখানে পড়ে থাকবে। যে বয়সে শখ ভালো থাকাকে প্রাধান্য দেওয়ার কথা, সেই বয়সে এত ত্যাগ স্বীকার সে কেন করবে? জীবনকে এভাবে এখানে থামিয়ে দিলে নিজেকেই তো সে কোনোদিন ক্ষমা করতে পারবে না। শরৎ এসে চায়ের স্টলে বসেছে, সাথে দুজন বন্ধু। গল্পগুজব ভালোই চলছিল সবার, তবে শরতের কেমন মনের ভেতরটা ভালো লাগছিল না। কয়েকদিন হলো তার মন আর শরীরটাও ভালো যাচ্ছে না। তিয়াশার প্রেগন্যান্সি শুরু হওয়ার পর থেকে অসুস্থ হচ্ছে বারবার। বাবার বাড়িতে থাকতে না চাইলেও সেখানে জোর করেই রেখে দিয়েছিল শরৎ। দুজন দূরে থাকলে, আলাদা থাকলে বারবার নিজেদের মধ্যে অশান্তি শুরু হয়। তিয়াশার একদিন পরপরই নানা রকম কথা শুনতে হয় তার। কোনো শখ পূরণ হয় না, কিছু নিতে পারে না, এটা নাই ওটা নাই। শরতের রাগ অতিরিক্ত। তিয়াশা রাগ করলে সে রাগ না ভাঙিয়ে উল্টো রাগ করে থাকে, ইত্যাদি ইত্যাদি নানা কথা। এক কথা বারবার শুনতে ইচ্ছে করে না শরতের। ইচ্ছে করে একদিন যোগাযোগ বন্ধ রাখতে চায়। তিয়াশার জন্য সেটাও হয় না। তাকে ফোনে না পেলে তার বন্ধুদের ফোন দেওয়া শুরু করে। শরৎ না পেরে কল করলে আবার সেই কান্নাকাটি। তাকে ছাড়া থাকতে পারে না, দম আটকে আসে। কথা না বলে থাকা সম্ভব নয়, সেই এক কথা। শরতের এসব শুনতে আর ভালো লাগে না। শরৎকে চায়ের কাপ হাতে চুপচাপ বসে থাকতে দেখে একজন সিগারেট এগিয়ে দিল। সিগারেট এগিয়ে দেয়া দেখে পাশের জন হেসে বলল, বাপ, কাকে সিগারেট এগিয়ে দিচ্ছিস? সে তো বউকে কথা দিয়েছে সিগারেট আর খাবে না। হেসে একে অপরের গায়ের উপর পড়ল দুজন। শরৎ বলে উঠল, তিয়াশা আমাকে ছেড়ে থাকার সাহস দেখিয়েছে। আজ বোঝাপড়া করতে এসেছিল। কিসের বোঝাপড়া? এই যে, আমি যদি এলাকা থেকে বের না হই, ভালো বেতনের জব না করি, তাকে সুখে টাকায় টাকায় ডুবিয়ে না রাখি, তাহলে সে আমার সাথে থাকবে না। মেয়েরা লোভী হয়ে ভাই, এরা টাকা ছাড়া কিছুই চোখে দেখে না, স্বার্থপরে জাতে না। ধুর বেটা, ওর বউ এমন না। আমি কোনো সময় শরৎকে দেখিনি বউয়ের জন্য কোনো দামি জিনিস তো দূরের কথা, কোনো কিছু কিনে দিতে। বিয়ের 3-4 বছর মনে হয় কোনো ভালো জামাও দেয়নি। 2 বছর ধরে দেখি মেয়েটা একই বোরখা পরে বের হয়, আর ও দেবে বা কেমনে? সংসার চালায় তো 4-5 হাজার টাকায়। এই টাকায় সংসার চলে? খাবেই বা কি আর পরবেই বা কি? তাও যে বউ এতদিন টিকে আছে, এটাই ওর ভাগ্য। এই যুগে 4-5 হাজার টাকায় একটা ভালো জুতাও হয় না, আর এই শালা সংসার চালাতে চাই। 2 দিন পর বাচ্চা হবে, তখন কি করবে? আমার তো মনে হয় ভাবি দেরি করছে, আরও আগে চলে যাওয়া উচিত ছিল। বাচ্চা নেওয়া ঠিক হয় নাই, জীবনটাই না নষ্ট হয়ে যায়। মা আর বোন সারাদিন রাত ফুটানি করে বেড়ায়, আর শালা বউকে রাখে ফুকিনির মতো। তোর কপালে এত ভালো একটা মেয়ে জুটছিল, তুই হারামজাদা রাখতে পারলি না।
শরৎ দুজনের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, ভাই, আমার কিছু করতে ইচ্ছে করে না। এখন কি আমার এত পরিশ্রম করার বয়স? বল। তাহলে পরের মেয়েকে আশা দিয়ে বিয়ে করছিস কেন শায়না? ধুর, বাদ দে তো। ও আমার সাথে কথা না বলে, আমাকে না দেখে থাকতে পারে না। ও কোথাও যাবে না। যতটুকু শুনলাম তাতে বুঝলাম মেয়েটা তাকে খুব ভালোবাসে, অন্য মেয়েদের মতো না। কাজ কর, তাকে একটু ভালো রাখ। তোর ওই টাকায় আসলে কিছু হয় না। আরে থাম তো বাল। ওর কলিজা আছে নাকি আমাকে ছেড়ে থাকার? অন্য সব জায়গায় বউয়ের কথাই বর চলে, আর এখানে পুরোই উল্টো। আমি যা বলবো তাই। ও আমাকে অতিরিক্ত ভালোবাসে। আমাকে ছাড়া থাকা ওর পক্ষে সম্ভব না। তিয়াশা নিচতলায় নেমে এসে কি মনে করে আবার দোতলায় উঠল। বাসার সামনে প্রায় লাগোয়া আরেকটা বাসা। লাইনিংয়ে দাঁড়িয়ে সেই বাসার ব্যালকনির দিকে তাকিয়ে কাউকে ডাকতেই একটা মহিলা বেরিয়ে এলেন। তিয়াশা মৃদু হাসার চেষ্টা করলো, বলল, আন্টি, খাতার একটা পৃষ্ঠার কলম হবে? দাঁড়াও, দিচ্ছি। তিয়াশা বাচ্চা বেটি নিয়ে স্বামীর সংসার ছেড়ে বাবার বাড়ি চলে এসেছে। এমন খবর খুব বেশিক্ষণ চাপা রইল না। দুদিনের মাথায় প্রতিবেশীদের মুখে মুখে বিষয়টা ছড়িয়ে পড়ল। কেউ দোষ দিল শরতের, আবার কেউ তিয়াশার। সবার সব কথা এক জায়গায় গিয়ে থামছে। আর সেটা হলো, এই সময় কেউ সংসার ছেড়ে চলে আসে, কেউ কেউ তো মুখের উপর বলেই ফেলল, এই বংশের কোনো মেয়ের প্রথম বিয়ে টিকেছে, যে তিয়াশায় টিকবে। এই বাড়ি হোক আর বংশ হোক, সবগুলো মেয়েই তো প্রথম ঘর ছেড়েছে। একটার কপালেও আর বিয়ের স্বামী নিয়ে সংসার করার সৌভাগ্য হয়নি। তিশাই বা বাদ যাবে কেন? 3-4 বছর টিকেছে, এই অনেক। বাচ্চা পেটে না থাকলে তবুও একটা ব্যবস্থা করা যেত। বউ চলে যাওয়া বা বউ মরে যাওয়া পুরুষের সাথে বিয়ে দিলে সংসার করতে পারত, কিন্তু এই অবস্থায় আর বিয়ে কিভাবে হবে? বাচ্চা হয়ে গেলে আর এক ঝামেলা। মানুষ করবে কে? তিয়াশি যদি মানুষ করতে চায় তাহলে টাকা পয়সা কে দেবে? বাপেরও যে ধন সম্পদ আছে তাও তো না। ভাইয়ের টাকায় সংসার চলে। বাপেরও বয়স হচ্ছে, সারাক্ষণ দেখি অসুখে ভোগে। কয়দিন পর ছেলের বউ লাথি দিয়ে ফেলে না রাখে। তার উপর আবার তিয়াশা এসে হাজির। কে জানে কি হবে এই বাড়ির অবস্থা। তিয়াশা সবকিছুকে অবজ্ঞা করে পাত্তা না দিয়ে শরতের একটা ফোন কলের অপেক্ষায় আছে। গত 2 দিন শরৎ কোনো সিঙ্গেল ফোন কল বা মেসেজ করেনি। কথা বলার জন্য, একবার প্রিয় মানুষটার কণ্ঠস্বর শোনার জন্য, তার মুখে জান ডাক শোনার জন্য। তিয়াশা ছটফট করছে, ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছে। বারবার ফোনটা হাতে নিয়ে আগের মেসেজগুলো দেখছে। নিজে কল করতে গিয়েও ফিরে ফিরে আসে। মনকে বোঝাচ্ছে এবার অন্তত নিজের মনের কাছে হেরে যাওয়া চলবে না। ভালোবাসলে দুজনই তো বেশি ছিল, তবে একজন কেন সেই ভালোবাসার জন্য সবকিছু সহ্য করবে? পুরুষ হয়ে কেন তার শখের নারীকে ভালো রাখার জন্য কিছু করবে না? কেন অভাবে অভাবে জরাজীর্ণ করে রাখবে? কেন অসম্মানে রাখবে? এগুলো তো কোনো সুপুরুষের লক্ষণ নয়। শরৎ যদি নিজের ভুল বুঝতে পেরে অলসতা ছেড়ে কাজ করার জন্য রাজি হয়, সে তবে ফেরার কথা ভাববে। নাচেত না আকার না। মনকে বুঝিয়ে ফোন রেখে মানুষের মধ্যে গিয়ে একটু বসার চেষ্টা করে সে। একা থাকলে শুধুমাত্র শরৎকে নিয়েই ভাবতে হবে। বাইরে বের হলে তবুও সবার সাথে কথাবার্তায় কিছু সময় কাটবে। তিয়াশা বাড়ি ফেরার পর মা ঠিকঠাক কথাবার্তা বললেও, কাছে টেনে নিলেও তিয়াশার বাড়ি ফেরা ভালো চোখে দেখেনি তার ভাইয়ের বউ আলো। একটা বারের জন্য ভালো করে কথা বলেনি সে তিয়াশার সাথে। উল্টো কথাবার্তা আর আচরণে বুঝিয়ে দিয়েছে তিয়াশার এ বাড়িতে এভাবে আসা থাকার সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি। এই তো সকালে রান্নার কাজে আলোকে হাতে হাতে একটু সাহায্য করতে গিয়েছিল তিয়াশা। যদিও তার এখন ভারী কাজ করা নিষেধ, তবুও ভেবেছিল হালকা কাজগুলো সে করে দেবে। আলো ইচ্ছে করে বলে বসলো, তোমার ভাই রাতে চাউলের বস্তা নিয়ে এসেছে, ছোট বস্তাটা একটু রান্নাঘরে এনে রাখো, পারবে তো নাকি? চলো, না হয় আমি ধরি সাথে। তিয়াশা কিছুক্ষণ চুপ রইল। একটা দীর্ঘশ্বাস ফেলে পেটে আলতো স্পর্শে হাত বুলিয়ে আলোর দিকে ফিরে বলল, চলুন। তিয়াশা চাউলের বস্তার এক পাশ ধরতেই বুঝতে পারল আলো ইচ্ছে করে তার দিকে ভর বেশি রেখেছে। সে তবুও হাসি মুখে কাজে মন দিল। মেয়েকে ভারী বস্তা তুলতে দেখে মা কুলসুম বেগম দৌড়ে এলেন। হাত থেকে বস্তা ছাড়িয়ে নিজের কোমরে তুলে নিয়ে বলে উঠলেন, সংসার তো শেষ হলো, এখন কি নিজের জীবনটাও শেষ করতে চাইছিস হতচ্ছাড়ি? তোকে না নিষেধ করেছি ভারী কোনো কাজ করবি না? আমার কথা কি একটুও শুনবি না তুই?
বাড়ির একটা মানুষ আমার কথা শোনে না বলে কি তুইও সবার সাথে পাল্লা দিবি? মানুষ মনে হয় না মাকে? কুলসুম বেগম বস্তা রান্নাঘরে রেখে বেরিয়ে এসে আলোকে উদ্দেশ্য করে বললেন, আমি কি সংসারে কম কাজ করি? আমার মেয়েকে দিয়ে এত ভারী কাজ করাচ্ছ কেন তুমি? আপনার মেয়ে বেড়াতে তো আসে নাই যে তাকে বসিয়ে বসিয়ে ভালো মন্দ খাওয়াতে হবে। যে সংসার ছেড়ে একেবারে চলে এসেছে, শুয়ে বসে তো আর খেতে পারবে না, বাড়ির কাজ করেই খেতে হবে। আমি ভাবিকে বলেছিলাম তুমি শুধু শুধু রাগ করছো। আর সত্যিই তো, আমি তো এখানে শুয়ে বসে খেতে আসিনি। কখনো বসে বসে খেতে হবে এমন ভাবনাও ছিল না। মেয়ে হয়ে জন্মেছি, কাজ তো করতেই হবে। তিয়াশার কথায় মুখ বাঁকিয়ে রান্নাঘরের দিকে চলে গেল আলো। কুলসুম বেগম মেয়ের দিকে এগিয়ে এসে মাথায় হাত রেখে বললেন, ভালো মানুষদের কপালে কেন এত কষ্ট রে মা? ছোটবেলা থেকে নিজের বাবার কাছে বা আমার কাছে কখনো জিদ করে কিচ্ছু চাসনি নিসনি। স্বামীর ঘরেও সেরকম। কখনো নিজের কোনো শখ পূরণ করতে দেখলাম না। সংসার সংসার করে গেলি, তবুও কি এমন হতে হয়? যার চাহিদা যত কম সে পায়ও তত কম। ছোটবেলা থেকে যদি জোর করে এটা ওটা নেওয়ার আর পাওয়ার অভ্যেস থাকতো, তাহলে হয়তো এখনো পাওয়ার খাতায় শূন্য থাকতো না মা। তোর সব কষ্ট আমার হোক মা, আমি আর তোর এই দশা দেখতে পারছি না। শরৎ যদি তোকে একটু বুঝতো। তিয়াশা জোরপূর্বক তার ছেলের হাসি হাসলো। মনে পড়লো বাড়ি ছেড়ে চলে আসার 2 দিন শেষ হয়ে 3 দিন হতে চলল। মানুষটা একবার কল বা মেসেজ দিয়ে খোঁজ নিয়ে জানতে চাইলো না তিয়াশা বাবার বাড়ি ভালো মতো এসেছে কিনা, ভালো আছে কিনা, শরীর ঠিক আছে কিনা। সে কিভাবে তিয়াশাকে আর বুঝবে? সে বিড়বিড় করে বলে উঠল, যদি একটু বুঝতো, একটুখানি বুঝতো। বলতে বলতে অঝরে কেঁদে ফেলল তিয়াশা। রাত 9:30। তিয়াশা নিজের রুমে বসে ফোন ঘাটাঘাটি করছিল। মূলত সে এখনো শরতের একটা মেসেজের অপেক্ষায়, আশায় আছে শরৎ সব ঠিক করে দেবে। কিন্তু সেটা কি আদৌ হওয়ার? যে ছেলে ছোটবেলা থেকে অতি আদরে মানুষ হয়েছে, কখনো কোনো কাজ করতে হয়নি, মুখের সামনে খাবার চলে এসেছে, যখন যা চেয়েছে তাই দিয়েছে বাবা। এমনও দিন গিয়েছে যে একদিন 20-30 হাজার টাকা খরচ করে ফেলেছে। সে কিভাবে পরিশ্রম করবে? শরতের আগে নেশা করার অভ্যাসটাও ছিল। ওসবেই প্রতিদিন হাজার হাজার টাকা উড়িয়েছে। এখন কাজ করে না, টাকা পায় না, ওড়াতে পারে না। এসবের জন্য হয়তো মেজাজ আরও খিটখিটে হয়ে থাকে। তিয়াশা 3 বছরে একটাই আশা বুকে চেপে ভালোবেসে গিয়েছে। হয়তো নেশা ছাড়ার মতো বাকি সব খারাপ কাজ সেরে শরৎ সংসারী হবে। কিন্তু তিয়াশাকে ভুল প্রমাণিত করল মানুষটা। বুঝিয়ে দিল পুরুষ প্রেমিকার কথা শুনে স্ত্রীর নাম। ফোনটা রেখে খাটে হেলান দিয়ে উপরের দিকে মুখ করে চোখ বন্ধ করে চুপচাপ বসেছিল তিয়াশা। দরজায় শব্দ হতেই সেদিকে তাকালো সে। কুলসুম বেগম দাঁড়িয়ে আছেন। তিয়াশা সোজা হয়ে বসতেই তিনি বললেন, তোর বাবা ডাকছে, সাদ্দামও আছে, একটু আয়। যা বলবে তা শুনবি, কিন্তু সিদ্ধান্ত নিজে নিবি। বলেই কুলসুম বেগম চলে গেলেন। তিয়াশা ভাবতে ব্যস্ত হলো। এই সময়ে বাবা ভাই একসাথে তাকে ডেকে পাঠিয়েছে কেন? কি নিয়ে কথা বলবে? মাথা একটা কথা ঘুরপাক খাচ্ছে। বাবা কি তবে আবার ফিরতে বলবে? মেয়ের সংসার ভাঙছে এমন আশঙ্কায় আবার সবকিছু মেনে ধৈর্য ধরে ওখানে থাকতে বলবে? তিয়াশার চাচাতো বোন 3টার প্রথম বিয়ে টিকেনি। তারা এখন দ্বিতীয় বিয়ের পর সংসার করছে। ফুফতো বোন 2 একজনেরও একই অবস্থা। সবকিছু সহ্য করে 3 বছর মাটি কামড়ে থাকা শরতের সাথে আজীবন থাকার ইচ্ছের পিছনে তিয়াশার 2টা কারণ। 1, শরতের প্রতি সীমাহীন ভালোবাসা। 2, চাচাতো ফুফাতো বোনদের মতো নিজের নামের পূর্বে ডিভোর্সি শব্দটা যুক্ত করার অনিচ্ছা। বাবা আর ভাই রাতে তিয়াশাকে ডাকার কিছুক্ষণের মধ্যেই সে তাদের সামনে এসে দাঁড়ালো। বাবা আকাশ আলী মাত্রই একটা সিগারেট নিয়েছেন। তিয়াশা এসে সেটা দেখেই বলে উঠল, শরীরের অবস্থা ভালো না, কতবার এসব খেতে নিষেধ করেছি, তবু কেন খাচ্ছেন বাবা? জীবনের প্রতি কি একটুও মায়া নেই? আকাশ আলী সিগারেট নিভিয়ে পাশে রাখলেন। হাত টান করে মেয়েকে ইশারায় নিজের কাছে ডেকে বসিয়ে বললেন, আর খাবো না, তুই ভাত খেয়েছিস? হ্যাঁ খেয়েছি। শরৎ কি আর কল দিয়েছিল? তিয়াশার মুখটায় আমাবস্যার রাতের মতো অন্ধকার নামলো যেন। মাথা নিচু করে বলল, না। আমি কল করেছিলাম, সে আসছে কিছুক্ষণের মধ্যে। তিয়াশা রুমে উপস্থিত সবার মুখের দিকে একবার করে চাইলো, তারপর শুধালো, কেন? একটা জবের খোঁজ পেয়েছি বিদ্যুৎ অফিসে। বেতন প্রথম দিকে 13-14 হাজার হতে পারে। শরৎ যদি করতে রাজি হয় তাহলে আমি কথা বলবো। তোর কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নেই। ও কিছু একটা করুক, শুধু এই 4,000 টাকায় আমি থাকতে পারছি না ভাইয়া।
আমি সারা দিন রাত চিন্তা করতে হয় আগামীকাল কি করব, কিভাবে চলবো। এত এত দুশ্চিন্তায় আমার হয়তো হার্টের সমস্যা দেখা দিয়েছে। আমি আর এভাবে থাকতে পারছি না। ও যদি আমাকে ভালো রাখার দায়িত্ব না নেয় তাহলে আমি আর ওর সাথে থাকবো না। আমি আর পারছি না। পারতে হবে না আর থাকতেও হবে না। কাউকে হাত পা ধরে থেকে যেতে বলিনি আমি। শরতের গলার স্বর আর উক্ত কথাটি শুনে দরজার দিকে তাকালো সবাই। তিয়াশার মুখটা বড্ড অসহায় দেখালো। এই মানুষটা এখনো সেই একই কথা বলছে, একটুও চিন্তাভাবনার পরিবর্তন হয়নি। তার সাথে কেন এমন করছে শরৎ? আকাশ আলী শরৎকে বুঝিয়ে বসালেন। সাদ্দাম নতুন একটা জবের কথা জানালে শরৎ মুখের উপর না জানিয়ে দিল তার কথা। এখন অন্তত সে কিছু করতে পারবে না। আগামী বছর থেকে ব্যবসা করার চিন্তা ভাবনা করছে। বন্ধুর সাথে ব্যবসা করতে চায় সে। সবাই মিলে বোঝালো আপাতত 2-3 বছর জব করে ব্যবসার প্রতি ধারণা পাকাপোক্ত হলে তবে যেন টাকা ইনভেস্ট করে, নইলে সম্বল বলতে যে টাকাটা শরতের আছে সেটা হারিয়ে পথের ফকির হতে হবে। শরৎ কারো কথা শুনতে নারাজ, সে নিজের বুদ্ধিতেই চলবে। শরৎ একটা ওষুধের দোকানে বসে, সেখান থেকে 1,000-4,500 টাকা আসে প্রতি মাসে। মায়ের রেখে যাওয়া জায়গা বাড়ি করার সময় বিক্রি করে যে টাকা বেঁচে গিয়েছিল তা এক বড় ভাই ধার নিয়েছে, সেটা দিয়ে ব্যবসা করতে চায় শরৎ। টাকার পরিমাণ খুব বেশি না, এই টাকা দিয়ে কোনো ব্যবসায় নামার সম্ভব না। সেটা জানা সত্ত্বেও শরৎ এমন জিদ ধরে বসে আছে যে যতই বোঝাক না কেন শরৎ বুঝ নেয় না। আজও তাই হলো, সে জব বিমুখ, কিছুতেই অন্যের আন্ডারে কাজ করতে চায় না। তাই তো দোকান থেকেও বেরিয়ে আসতে চায় মাঝে মাঝে। সুতরাং সবাই মিলে এত বুঝিয়ে কোনো লাভ হলো না। আবারও হতাশ হতে হলো তিয়াশাকে। শরতের এমন আচরণে সে কতটা কষ্ট পায় সেটা কি শরৎ বোঝে না? এই সময় নাকি মেয়েদের সবসময় হাসি খুশি থাকতে হয়, তাহলে পেটের বাচ্চা ভালো থাকে, বৃদ্ধি ভালো হয়। কিন্তু শরৎ তো পারলে তাকে গলা টিপে মেরে ফেলে। এই মানুষটাকে একদম চিনতে পারছে না তিয়াশা। সাদ্দাম শেষমেশ শরতের সাথে পেরে না উঠে বলল, তুমি যেহেতু চাকরি করবেই না, আমার বোনকে কিঞ্চিত ভালো রাখার দায় ইচ্ছে কোনোটাই তোমার নেই, সুতরাং আমার বোনকে তোমার বাসায় আর পাঠাচ্ছি না। তিয়া এখানেই থাকবে। চোখের সামনে নিজের বোনের তিলে তিলে মৃত্যু আমি দেখতে পারবো না। উঠে দাঁড়ালো শরৎ। সাদ্দামকে একবার দেখে তিয়াশার দিকে তাকিয়ে বলল, রেখে দিন তাকে সারা জীবনের জন্য। যে আমার খারাপ সময়ে পাশে থাকবে না তাকে আমার প্রয়োজন নেই। খারাপ সময়? এত সুযোগ পেয়ে নিজেই কিছু করতে চাও না আর বলছো এটা তোমার খারাপ সময়? আমারই ভুল। আমি 3টা বছর অপেক্ষা করেছি তোমাকে আমার মনের মতো তৈরি করার, পারিনি। কারণ কাউকে ভালোবাসলে তবেই নিজের মধ্যে পরিবর্তন আসে। তুমি তো বাসনি, আমি বোকা। শেষমেশ আমি হেরে গেলাম। আমার কথা, আমার বাচ্চার কথা ভাবার দায় যেহেতু তোমার নেই, সুতরাং আমি এখন সবার সামনে দাঁড়িয়ে বলছি শরৎকেও আমার প্রয়োজন নেই। সেদিনের আলাপচারিতা তর্ক বিতর্কের পর শরৎ আর তিয়াশার দেখা হওয়া তো দূর, তাদের মধ্যে মুঠোফোনের যোগাযোগটুকু আর হয়ে ওঠেনি। যদিও তিয়াশা মুখে মুখে যাই বলুক না কেন, সে এখনো চায় শরৎ নিজেকে এবং নিজের চিন্তাধারাকে পরিবর্তন করে আবার তার কাছে ফিরে আসুক। তবে মাঝে মধ্যে নিজের জন্য খুব করুণা হয় তিয়াশার। সে কেন স্বার্থপরতার এই দুনিয়ায় একটা মানুষকে এত ভালোবাসতে গেল? সে এখন চায় তার মতো করে কেউ জীবন সঙ্গীকে ভালো না বাসুক। মানুষ যে ভালোবাসার দাম দিতে চায় না। তিয়াশা বাড়ির কাছেই একটা ডক্টরের চেম্বারে জব নিয়েছে। রোগীর সিরিয়াল রাখা, প্রেশার, ওজন মাপা এবং ডক্টরের নিকট পৌঁছে দেয়া তার কাজ। বেতন 7,500 টাকা। ওখান থেকে বলা হয়েছে তিয়াশা যদি ভালোভাবে কাজ করতে পারে তাহলে তার পড়াশোনা অনুযায়ী কাজ দিয়ে বেতন 6 মাস বা 1 বছর পর বাড়িয়ে দেওয়া হবে। ততদিনে তিয়াশার বাচ্চাটাও দুনিয়ায় চলে আসবে। তিয়াশা মূলত কিছু টাকা এবং নিজে সুস্থ থাকতে কাজে যোগ দিয়েছে। ডক্টরের আশেপাশে থাকলে নিজের কোনো অসুস্থতায় সে অন্যের চেয়ে কমে চিকিৎসা নিতে পারবে বলেই সে আশাবাদী। তাছাড়া বাড়িতে ভাইয়ের বউয়ের কালো মুখ তো দেখতে হবে না। নিজের ভরণ পোষণের দায়িত্ব আপাতত সে নিজেই নিতে পারবে। জমানো যা টাকা ছিল তা দিয়ে মাঠে ফসলি ক্ষেত নিয়েছে সে চাষাবাদের জন্য। পরিপূর্ণ সাহায্য সে বাবা আর ভাইয়ের কাছে পেয়েছে। তিয়াশার ধারণা যে টাকা খরচ হয়েছে আগামী বছর তার 3 গুণ টাকা সে জমাতে পারবে। নভেম্বর মাস,
চারিদিকে ঘন কুয়াশা, ভারী শীত। বাবার বাড়িতে আসার 2 মাস কেটে গিয়েছে তিয়াশার। এই 2 মাসে নিজের এবং নিজের চারপাশের অনেক পরিবর্তন দেখতে পেয়েছে তিয়াশা। প্রচণ্ড গরম থেকে প্রকৃতি যেমন দারুণ শীতল রূপ নিয়েছে, সেরকম চারপাশের মানুষের কথাও কমতে শুরু করেছে। তিয়াশা আজকাল একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারে। তবে কাজ থেকে বাড়ি ফিরলেই আলোর বাজে ব্যবহার আর শরতের অভাব এখনও ঠিক আগের মতোই অনুভব করতে হয় তিয়াশার। শরতের কথা মনে পড়লে এখনো ভীষণ কান্না পায় তিয়াশার। পেটে হাত বুলিয়ে নিজে নিজে বলে ওঠে, তোর বাবা রাগ করেছে আমাদের উপর। এতগুলো দিন গেল, একটা খোঁজও নিল না আমাদের। তুই আমার কোলে যখন আসবি তখন কিন্তু আমার অনেক অনেক অভিযোগ তোকে জানাবো আমি। তুই কিন্তু মায়ের পক্ষ নিয়ে বাবাকে খুব করে বকে দিবি। সংসার ছেড়ে চলে আসার 2 মাস পর শ্বশুরের কল রিসিভ করল তিয়াশা। এর পূর্বে সব মিলিয়ে 3-4 দিন কল এসেছে তার ফোনে। বাবাকে আগে থেকে নিষেধ করে দিয়েছিল তার শ্বশুর কল করলে যেন রিসিভ না করে। তিয়াশা চেম্বারে ছিল, ব্রেক টাইম চলছে। নিজের জন্য বরাদ্দকৃত ছোট্ট জায়গাটায় গিয়ে বসেছিল। ফোন স্ক্রিনে গোটা অক্ষরে লেখা বাবা দেখে এক মুহূর্তের জন্য নিজের বাবা ভেবে ভুল করেই কল রিসিভ করেছে সে। কল রিসিভ হতেই ওপাশ থেকে ভরাট বয়স্ক পুরুষালী গলায় তিয়াশার শ্বশুর বলে উঠল, কি হয়েছে তোমাদের? ফোন দিলে রিসিভ কেন করো না? তোমার বাবাকেও পাওয়া যায় না, তুমি নাকি বাবার বাড়িতে আছো রাগ করে। আমার ছেলেটা কি খায় না খায়, কেমন আছে সে খোঁজ খবর রাখো তুমি? তিয়াশা ঠান্ডা মেজাজের মানুষ। নিজের কোনো কথাই কেউ যদি কখনো কষ্ট পেয়ে যায়, সেই সংকোচে নিজের মধ্যে সব খারাপ লাগা চেপে রেখেছে সে। বলার বা প্রতিবাদ করার মতো অনেক সুযোগ পেলেও এ যাবৎ সব সহ্য করে নিয়েছে। আজ সে সেটা করতে পারল না। শরতের বাবার কথা যেন গায়ে সূচের মতো বিঁধল। তার ছেলের ভালো মন্দ, খাওয়া দাওয়া, ভালো রাখা, এসবের দায়িত্ব কি শুধু তিয়াশার? শরতের কোনো দায়িত্ব নেই বা শ্বশুর হিসেবে ওনার কোনো দায়িত্ব ছিল না? তিয়াশা একটা দীর্ঘশ্বাস ফেলল, মৃদু ও ধারালো গলায় বলল, বাবা, আপনি যেমন আপনার সন্তানের চিন্তা করছেন, সেরকম আমিও আমার সন্তানের চিন্তা করেই আপনার ছেলেকে ছেড়ে চলে এসেছি। আপনার ছেলের শূন্য পকেটে আমি আমার 3টা বছর কাটিয়েছি। আর সম্ভব হচ্ছিল না। আমি আমার হবু সন্তানকে অনিশ্চয়তার মধ্যে জন্ম দিতে চাইনি। মানে কি কি বলতেছো তুমি? সংসার চলছে না মানে? আমাকে জানাওনি কেন? আপনি জানেন না বাবা? আপনাকে জানানো হয়নি বলছেন? আপনার ছেলে 4000 টাকায় সংসার চালায়, এটা আপনি জানেন না? মানুষ তো তোমরা দুজন। বাবা, আপনিও কখনো আপনার ছেলেকে সহ্য করেননি, কোনো পথ বাতলে দেননি। আমাদেরই তো সংসার চলে না রে মা, তোমাদের কিভাবে সাহায্য করব? তাছাড়া তুমিও তো টিউশনি করাচ্ছিলে, দুজনে চলে যাচ্ছিল, সমস্যা কি হলো এখন? বাবা, রিটায়ার্ডের পর আপনার বেতন আসে 22 থেকে 25,000 টাকা। আপনারা 3 জন সদস্য, আপনাদেরই নাকি এই টাকায় সংসার চালাতে হিমশিম খেতে হয়। তাহলে আপনাদের থেকে আমরা শুধু একজন কম, সেই একজনও কয়েকদিন পর হয়ে যাবে। ধরতে গেলে বাচ্চার খরচ আরো বেশি। তাহলে আমি আপনার বেতনের 6 ভাগের 1 ভাগ টাকায় কিভাবে চলবো? আপনার ছেলে কিছু করেই না ধরতে গেলে। একজন পুরুষ যদি একটা নারীকে ভালোবেসে, তাহলে তার প্রথম কাজ ভালোবাসার মানুষকে আগলে রাখা। আপনার ছেলে আমাকে ভালোবাসলে এই 3-3.5 বছরে অন্তত আমার কথা ভেবে কঠোর পরিশ্রম করত, আমাকে ভালো রাখতো। কিন্তু সে তো নিজেকে ভালোবাসে। তাছাড়া আপনি আপনার মেয়েকে 20,000 টাকা বেতনের চাকরি করা ছেলের হাতে তুলে দেননি, আপনার মেয়ে এই টাকায় চলতে পারবে না বলে। আর আপনার ছেলে আরেকজনের মেয়েকে 4,000-এ ভালো রাখতে চায় কিভাবে? আমাকে বলবেন একটু? আপনি এত সব না দেখে ফোন করে আমাকে বলছেন ছেলের ভালো মন্দ দেখতে। দুঃখিত বাবা, আমি পারবো না। আপনি আপনার সন্তানের ভালো দেখুন, আর আমি আমার সন্তানের। তিয়াশা ফের বলে উঠল, আপনার ছেলে আমাকে কি দিতে পেরেছে বলুন তো বাবা? খাবার, জামা কাপড়েও তো সে আমাকে ভালো রাখতে পারেনি, কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারেনি, আর একটা ভালো পরিবারও দিতে পারেনি। বিয়ের সময় তার ছোট মা আর বোনের কত ভালো ব্যবহার, আর বিয়ের পর একটা দিন আমাকে কাছে টেনে নিয়েছে, আমাকে দেখিয়ে দেখিয়ে অন্যের ছেলের বউদের ভালোবাসে, হাসাহাসি করে। আমি কি দোষ করেছি বলুন তো? আর আপনি সম্পর্ক ঠিক করতে আমাকে বারবার মাফ চাইতে বলছেন। আসলে আমার কোন ভুলের জন্য আপনি বারবার মাফ চাইতে বলেছেন বলতে পারবেন? আপনি নিজে কখনো আমার কোনো ভুল দেখেছেন? আমি তবুও একটা ভালো পরিবার পেতে বারবার মাথা নত করেছি। আমি কিছু পাইনি বাবা, আমিও মানুষ, আমারও সহ্যের সীমা আছে। আমি নিজেকে আর কারোর কাছে ছোট করতে পারবো না, না আপনার বউ মেয়ের কাছে, আর না আপনার ছেলের কাছে। আপনার ছেলেকে ভালোবেসে বিয়ে করে যে কত কষ্ট পেয়েছি সেটা আমার কাছেই থাকুক। আমি আর পিছু ফিরে তাকাতে চাই না। শরৎ একটু নিজের মতো থেকে দেখুক। ও আজ হোক আর কাল হোক বুঝতে নিশ্চয়ই পারবে।
আল্লাহর পর এই দুনিয়ায় আমি ছাড়া ওর কেউ ছিল না, আপনিও না। আমিও না। না, আপনিও না। আপনার স্ত্রী কোনোদিন আপনার ছেলের জন্য 2 পয়সা খরচ করতে দেবে? পারবেন আপনার মেয়ে আর বউয়ের কথা আর বাহিরে গিয়ে ছেলের পাশে দাঁড়াতে? উপাস থেকে আর কোনো জবাব এলো না। তিয়াশা হাসলো, ফের বলল, পারবেন না বাবা। শরতের জন্য আমি ছাড়া কেউ ছিল না, এই কথা সে বুঝতেই পারলো না। ওই যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না মানুষ, এমন ব্যাপারটা শরতের ক্ষেত্রেও বুঝবে, খুব তাড়াতাড়ি বুঝবে। শুনেছি শখের বাইক বিক্রি করে সেই টাকায় দিন পার করছে, কিন্তু সেটা কতদিন? বাইক, জমানো টাকা, বাড়ি, এগুলো যদি বিক্রি করে তবে কতদিন চলবে আপনার ছেলে? তারপর কেঁদে কোনো রাস্তা দেখবে না। এইসব তার সাথে হোক, এটা আমি চাই না। আমি চাইও ও ইনকাম করুক, পরিশ্রম করুক, কিন্তু আমার মতো স্বস্তির জায়গা তার না হোক। প্রতিটা মিনিট, প্রতি সেকেন্ড ওকে বুঝিয়ে দেবে তিয়াশা একজনই ছিল, একজনই। তিয়াশা নিজে থেকেই ফোনটা কাটলো। হয়তো অসভ্যতার পরিচয় পেল কিছুটা, কিন্তু এতে এখন তার যায় আসে না। আজকাল মানুষের কথা আর ব্যবহার সহ্য করতে করতে আর চুপ থাকতে ইচ্ছে করে না। এজন্যই আলোর সাথে আগে ঝামেলা না হলেও এখন টুকটাক হয়। তিয়াশা আলোর একটা কথাও আর ছেড়ে দেয় না। মানুষ কষ্ট পেতে পেতে পাথর হয়, তিয়াশা হয়ে উঠেছে যেন অগ্নি। আজ তিয়াশার জবের আরো 1 মাস পূর্ণ হলো। যাকে ছাড়া তিয়াশার একটা দিন চলতো না, তাকে ছাড়া এখন তিয়াশা দিন, সপ্তাহ, এমনকি মাসও পেরিয়ে যাচ্ছে। তিয়াশা নিজেই কিছুদিন আগে শরৎকে অনলাইনের সব জায়গায় কালো তালিকায় ফেলে রেখেছে। সব রকম যোগাযোগের মাধ্যমে দরজা আটকে দিয়েছে। সে এখন চায় শরৎ অনুভব করুক তার মতো করে। জীবন একা কাটানো সহজ নয়, তবে শরৎ সেটা পারলে তিয়াশাও পারবে। কিছুদিন পূর্ব অবধিও সে ভাবত শরৎ একবার শুধু তাকে ফোন করে বলুক, সে সব রকম খারাপ সঙ্গ ত্যাগ করে শুধুমাত্র তিয়াশা এবং অনাগত সন্তানের কথা ভেবে পরিশ্রম করে উপার্জন করবে। শরতের কল্পনা বা বাস্তব সবটা জুড়ে শুধু তিয়াশা আর অনাগত সন্তান। কিন্তু পরক্ষণে ভেবেছে এমনও হতে পারে শরৎ ভুলিয়ে ভালিয়ে তাকে ফিরিয়ে নিল, কিন্তু আগের মতোই রয়ে গেল। তাহলে তখন তো আরো কষ্ট বেড়ে যাবে তিয়াশার। তিয়াশা এখন নিজ থেকেই দূরত্ব চায়। সে চায় শরৎ আগে নিজের পরিবর্তন ঘটাক আর তারপর নিজের ক্যারিয়ার গড়ে তুলুক। সংসারের চাপ থেকে না হয় তিয়াশা তাকে মুক্তি দিল। শরৎ প্রতিষ্ঠিত হোক, সে প্রিয় মানুষটার শাস্তি নয়, সর্বোচ্চ সফলতা দেখতে চায়। তাদের পুনরায় মিলন হোক অথবা না হোক, শরৎ জীবনে সফল হোক, এই মানুষটার ক্ষতি সে কখনোই চাইবে না। তিয়াশাকে অনেকক্ষণ আগেই ডাকা হয়েছে। সে অনুমতি নিয়ে একটা কক্ষের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। ভেতরে শার্ট ঊর্ধ্ব একজন পুরুষ বসে আছেন। তিয়াশাকে ভেতরে আসতে দেখে মৃদু হেসে বলল, এসো এসো, বসো এখানে। শরীর কেমন তোমার? জি স্যার, আলহামদুলিল্লাহ সুস্থ আছি। লোকটা টেবিলের ড্রয়ার থেকে 10,000 টাকা বের করে তিয়াশার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তোমার পারিশ্রমিক এবং আমার পক্ষ থেকে সামান্য উপহার। আগামী মাস থেকে তোমার বেতন 8 করা হলো। এবার যে বাড়তি টাকা পেলে সেটা দিয়ে ফল কিনে খাবে। তিয়াশা হেসে টাকাগুলো নিল। সামনে বসা মানুষটার প্রতি কৃতজ্ঞতায় চোখ দুটো ছলছল করে উঠল। নিজের ফল কেনা পরের কথা। তিয়াশা সিদ্ধান্ত নিল এবার বাবাকে পাঞ্জাবি এবং মাকে শাড়ি উপহার দেবে সে। বাড়ি ফেরার সময় কিনে নিয়ে যাবে, বাকি টাকা জমিয়ে রাখবে। সামনে বিপদ হতেই পারে, আর তখন টাকা প্রয়োজন হলে কোথায় হাত পাতবে সে? ভাইয়ের কাছে? ভাবি যে ইহ জন্মেও টাকা খরচ করতে দেবে না। এত ভালো ভাগ্য যে তিয়াশার না। তিয়াশা মনে মনে ভাবলো, বাবা মা উপহার পেয়ে নিশ্চয়ই খুব খুশি হবে। কখনো তো তিয়াশা বাবা মাকে কিছু দিতে পারেনি। প্রথম নতুন কিছু উপলব্ধি করতে চলেছে সে। মা বাবার হাসিমুখ কল্পনা করতেই মা বাবার জন্য নতুন পাঞ্জাবি শাড়ি কিনে অনেকক্ষণ আগেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে তিয়াশা। ইচ্ছে বাবা মাকে আজ নিজের টাকায় কেনা শাড়ি আর পাঞ্জাবি পরাবে। সুন্দর করে কয়েকটা ছবি তুলে নিজের কাছে রেখে দেবে। পরবর্তীতে অনেক দামি কিছু দিলেও আজকের মতো অনুভূতি সৃষ্টি তো হবে না, তাই আজকেরটা ক্যামেরা বন্দি করে রাখতে চাই সে। সকালে চেম্বারে যাওয়ার সময় ভাবির সাথে টুকটাক কথা কাটাকাটি হয়েছিল আলোর, তাই সম্পর্কটা মোটামুটি ঠিক করতে কম দামের মধ্যে আলোর জন্য সুতির 3 পিস নিয়ে এসেছে সে। যে বাড়িতে থাকতে হবে হচ্ছে সেখানে এমন প্রতিনিয়ত অশান্তি তার একদমই ভালো লাগে না। আলোর বিষয়টা এমন হয়েছে যে সে তিয়াশাকে একদম সহ্যই করতে পারে না। হয়তো তিয়াশা আজ বাড়ি ছাড়লে কালই সে বাড়িতে মিলাদ দেবে,
অন্যদিকে তিয়াশার বাবা আকাশ আলীর কয়েকদিন হলো প্রচণ্ড জ্বর, শরীর ব্যথায় বিছানা ছেড়ে উঠতেও পারে না। মেয়ে আর ছেলের বউয়ের উঁচু গলা শুনতে শুনতে তিনি ক্লান্ত। যদিও তিয়াশা চেষ্টা করে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখার, কারণ তাকে এসবে মানায় না। এভাবে ঝগড়া করে জোর জবরদস্তি করে তো আর একটা বাড়িতে থাকা যায় না, সম্ভবও না। বাড়ির সামনে আসতেই বাড়ির ভেতর থেকে মায়ের কান্নাকাটির আওয়াজ পেল। এই সময় মায়ের এমন গলার আওয়াজ পেয়ে কিছু মুহূর্তের জন্য থেমে গেল তিয়াশা। তবে কি আলো আবার অশান্তি শুরু করলো? এ বাড়িতে এখন শুধু তিয়াশাকে কেন্দ্র করেই অশান্তি হয়। তিয়াশার এসব আর ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসে। সময় সময় ভাবে সব ছেড়ে ছুড়ে অচেনা কোনো জায়গায় চলে যাবে, যেখানে কেউ তাকে সেভাবে চিনবে না, অতীত নিয়ে খোঁচাবে না, তাকে অসহ্যকর মনে হবে না। একটু শান্তি চাই তিয়াশা। কবে মিলবে কে জানে। সুখ শান্তি যে আজকাল ডুমুরের ফুল মনে হয় তিয়াশার কাছে। শুধুমাত্র পেটের বাচ্চাটার জন্য কত কিছু সহ্য করতে হচ্ছে তাকে। হাতে বাবা মা ভাবির জন্য উপহার নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করল তিয়াশা। দূরে মায়ের রুমের দিকে কয়েকজন মহিলাকে দেখতে পেল সে। আজ বাড়ির পরিবেশ বেশি খারাপ হয়েছিল নাকি যে পাড়া থেকে মানুষ চলে এসেছে? কি নিয়ে ঝগড়া হলো আজ? প্রশ্ন জাগলো তিয়াশার মনে। মায়ের রুমের দিকে এগিয়ে গেল সে। দরজার সামনেই আলো দাঁড়িয়ে আছে। তিয়াশাকে দেখা মাত্রই হাতের উল্টো পাশে চোখ মুছে বলে উঠল, এই যে রাক্ষসে চলে এসেছে। যবে থেকে এ বাড়িতে এসেছে তবে থেকেই এ বাড়ির শান্তি বিদায় নিয়েছে। আর আজ তো আমার শ্বশুর বিদায় নিল। এই মেয়েটা সারা বাড়ির মানুষকে চিন্তায় ফেলে নিজে উঠছে। এদিকে ওনার বাবা মরেছে আর উনি শপিং করে রাত করে বাসায় ফিরছেন। আলোর কথায় পায়ের নিচ থেকে যেন জমিনের মাটি সরে গেল মুহূর্তের মধ্যে। হাতের শপিং ব্যাগগুলো ধপ করে মেঝেতে পড়ে গেল। মুখে অবাক, ভয় আর কষ্ট মিশ্রিত চাহনি। আলোর দিকে অস্বাভাবিকভাবে চেয়ে বলে উঠল, বাবা বাবা মারা গেছে মানে? তোর বাপের জ্বর আর শরীর খারাপ বেড়ে গেছে। সন্ধ্যার আগে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার জানায় ডেঙ্গু হয়েছে। চিকিৎসা শুরু হওয়ার আগেই মারা গেলেন বেচারা। পুরো শরীর যেন কেঁপে উঠল তিয়াশার। শরীরের ভার সহ্য করতে না পেরে পিছিয়ে গেল দু কদম। কেঁদে উঠে বলল, তোমরা জানাওনি কেন আমাকে? আমার বাবা কই? আপনাকে জানানোর চেষ্টা করা হয়নি? আপনার তো ফোন বন্ধ করে চাকরি করতে হয়। তিয়াশার খেয়াল হলো ফোনটা তখন হাত থেকে আচমকা পড়ে বন্ধ হয়ে গিয়েছিল। এরপর আর অন করতে পারেনি সে। এই সময়ে এসব নিয়ে আলোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না তার। ছুটে গেল সে মায়ের কাছে। মাকে জড়িয়ে ধরে চিৎকার করে ইচ্ছে মতো কাঁদল সে। এই অসময়ে বাবার হাতটা যে খুব করে মাথার উপর থাকতে হতো। বাবার দেয়া সাহস প্রয়োজন হতো। বাবা কেন মেয়েকে এই পরিস্থিতিতে ফেলে পালিয়ে গেল? বিভিন্ন কথা বলে বিলাপ করে কাঁদতে থাকলো তিয়াশা। কিছুক্ষণের মধ্যেই বাড়ি ভর্তি হয়ে গেল মানুষ দিয়ে। প্রতিবেশী সহ কাছে পিঠের আত্মীয় স্বজন এসে উপস্থিত হয়েছে। হাসপাতাল থেকে আকাশ আলীর মৃতদেহ আনা হলো। বাবাকে আনা হয়েছে শুনে সব ছেড়ে ছুড়ে বাবাকে গাড়ি থেকে নামিয়ে রাখা বাড়ির সামনের ঘরে দৌড়ে গেল তিয়াশা। অঝরে কাঁদতে থাকলো সে। তিয়াশা জড়িয়ে চিৎকার করে বলে উঠল, বাবা এমন পরিস্থিতিতে আপনি আমাকে ফেলে আগে কেন চলে গেলেন? এখন যে আপনাকে আমার বড্ড প্রয়োজন ছিল। আপনার ভরসার হাতটা আমার মাথার উপর থাকতে হতো। এখন তো এই সমাজ আর এই সমাজের মানুষ আমাকে চিল শকুনের মতো খুবলে খুবলে খাবে। বাবা আমি তো একটু ভালোভাবে বাঁচতে চাচ্ছিলাম, সেটা যে এখন আরো কয়েক গুণ কঠিন হয়ে গেল। বাবা আপনি কেন চলে গেলেন? আল্লাহকে বলতে পারলেন না আপনার মেয়েটা বড্ড একা আর অসহায়? আপনার মেয়ের যে আপনাকে খুব করে প্রয়োজন ছিল বাবা। পাশে থাকা মহিলাগুলো তিয়াশাকে টেনে দূরে সরিয়ে নিয়ে এলো। তাকে বোঝালো এই সময়ে নিজের এত ভেঙে পড়লে চলবে না। মাকে তো তাকেই সামলাতে হবে। তার মাঝে জীবনের সবচেয়ে বড় সম্পদ হারালো। একটা নারীর জীবনে স্বামীর চেয়ে আপন যে আর কেউ হয় না। কুলসুম বেগম আজ সেই সবচেয়ে আপন মানুষটাকে খোয়ালো। কুলসুম বেগম বাড়ির এক কোণে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। পাশেই বাবার খাটিয়ার দিকে এক পলকে চেয়ে আছে তিয়াশা। মায়ের মাথাটা তার কাঁধে রাখা। আজ মায়ের ভারটাও সহ্য করতে পারছে না তিয়াশা। বাবার খাটিয়ার দিকে চেয়ে শব্দহীনভাবে অঝরে কেঁদেই চলেছে। রাত অনেক হতে চলল। সাদ্দাম সহ বড়রা সিদ্ধান্ত নিয়েছে রাত 11:30টার মধ্যে কবরস্থ করার। সে হিসেবেই আকাশ আলীর মৃতদেহ বাড়ি আনার পরই গোসল করানো সহ অন্যান্য কাজগুলো করে নেওয়া হয়েছে। কবর খননও প্রায় শেষ। সবকিছুর ব্যবস্থা করা হয়েছে। এখন শুধু সময় মতো কবরস্থানে নিয়ে যেতে হবে। আজ তিয়াশার বাবার মৃত্যুর খবর শুনে শরৎ এবং তার বাবা এসেছে। প্রথম থেকে বিভিন্ন প্রয়োজনে নিজেদের সম্পৃক্ত করেছে
করছে। শরৎ কাজের ফাঁকে এবং ওর সাথে কথা বলার মাঝে দূরে বসে থাকা তিয়াশাকে বারবার দেখছে। টানা কতগুলো দিন সে এই মানুষটাকে দেখে না, ছোঁয় না, ভালোবেসে বুকে জড়িয়ে নেয় না। শরতের অন্যান্য পুরুষের মতো স্ত্রীর রাগ অভিমান কমানোর অভ্যেস নেই। বিয়ের 3-3.5 বছরে তাদের অগণিতবার ঝগড়া হয়েছে। শরতের কোনো উপহার দিয়ে রাগ ভাঙানোর অভ্যাস না থাকলেও মজার কথা বলে তিয়াশাকে হাসিয়ে ফেলত। তিয়াশা কখনো দীর্ঘ সময় শরতের উপর রাগ করে থাকতে পারত না। তাদের রাগারাগি কখনো দীর্ঘ সময় ধরে চলেনি, কিন্তু শরতের ব্যবহারে কখনো কখনো ভিন্নতা দেখা দিয়েছে। শরৎ কোনো কারণে রাগ করলে তিয়াশা নিজে রাগ ভাঙিয়েছে, কিন্তু তিয়াশা রাগ করলে শরৎ উল্টো রাগ করে বসে থেকেছে। খারাপ সময়গুলো বেশিক্ষণ না থাকলেও সেটা তিয়াশাকে আঘাত করেছে অনেক। এই খারাপ গুণ ছাড়া আর জীবনকে সিরিয়াসলি না নেওয়া ছাড়া শরৎ তিয়াশার জন্য আস্ত একটা ভালোবাসা। নিজের সব রকম খারাপ সময়ে শরৎকে সে পাশে পেয়েছে। কোনো কিছু করতে চাইলে শরতের দিক থেকে কোনো বাধা আসেনি। শরৎ তাকে এত ভালোবাসা দিয়েছে যার কারণে তিয়াশা শরতের থেকে দূরত্ব বাড়ালেও সম্পর্ক ভেঙে অন্য কারোর সাথে নিজেকে জড়ানোর কথা চিন্তাও করতে পারে না। তিয়াশার বাবাকে কবরস্থ করে শরতের বাবা কবরস্থান থেকে নিজের বাড়ি ফিরেছেন। তিনি একবার তিয়াশার সাথে কথা বলেছিলেন, টুকটাক খবর নেওয়া যাকে বলে। আশেপাশে অনেক মানুষ থাকায় সেরকম করে কোনো কথা বলতে পারেননি। শরৎ সাদ্দামের সাথে তিয়াশাদের বাড়িতেই ফিরেছে। তিয়াশা মায়ের সাথে মায়ের রুমেই অবস্থান করছিল। বাবার জন্য কেনা পাঞ্জাবিটা শক্ত করে বুকে চেপে ধরে আছে। বাবার জন্য শখ করে কেনা পাঞ্জাবিটা পরা তো দূরের কথা, বাবা ছুঁয়েও দেখল না। এই আফসোস তিয়াশার কবে ফুরবে? নিজের উপার্জনে কেনা পাঞ্জাবিতে বাবাকে একবার দেখে চক্ষু শীতল করার ভাগ্য তার হলো না। পাঞ্জাবি পরে বাবা খুশিতে তার সামনে এসে বলল না, দেখ মা, পাঞ্জাবিটা কি সুন্দর। শরৎ ফ্রেশ হয়ে ইতস্তত মন নিয়ে তিয়াশার সামনে উপস্থিত হলো। বাড়ি এখন প্রায় ফাঁকা। সংসার স্বামী ছেড়ে চলে আসার দীর্ঘ একটা সময় পর তিয়াশা আবারও মুখোমুখি হয়েছে শরতের। দুজন সামনাসামনি দাঁড়িয়ে আছে। শরৎ নিশ্চুপ, শুধু কিছুক্ষণ পরপর তিয়াশাকে দেখছে সে। তিয়াশা মাথা নিচু করে একভাবে দাঁড়িয়ে আছে। শরৎ কথা বলার জন্য ডেকেছে বলেই সে এসেছে। তার যেন কিছুই বলার নেই, তাই সে অপেক্ষায় আছে শরৎ কখন কিছু বলবে। অতঃপর নীরবতা ভাঙল। শরৎ শান্ত স্বরে বলল, অভিমান কমেনি? অভিমান? কিসের অভিমান? কে ভাঙালো অভিমান? তোমার এবার বাড়ি ফেরা উচিত। অনেক তো একে অপরকে ছেড়ে থাকা হলো, এখন অন্তত সবকিছুর সমাপ্তি ঘটানো উচিত। সমাপ্তি ঘটে গেছে শরৎ, আর কিচ্ছু বাকি নেই। মানে আমি আর একই ভুল করতে চাই না। আমার সহ্যের সীমা পেরিয়ে গেছে। আমি তোমার কাছে আর ফিরতে চাইছি না। ফিরতে চাইছো না মানে? তুমি সম্পর্ক শেষ করতে চাইছো? যদি বলি হ্যাঁ। শরৎ পকেট থেকে একটা সাদা কাগজ বের করলো, তিয়াশার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা কি তাহলে? তিয়াশা কাগজের ভাঁজ করলো। ভেতরে কয়েকটা লাইন লেখা। হাতের লেখা চিনতে পারল সে, তারই লেখা। সেদিন বাড়ি থেকে চলে আসার সময় শরতের উদ্দেশ্যে কয়েকটা লাইন লিখে দরজার নিচ দিয়ে ভেতরে রেখে দিয়ে এসেছিল সে। বিড়বিড় করে লেখাগুলো পড়ার চেষ্টা করলো সে। শরৎ, আমাকে বাধ্য করলে তোমাকে ছেড়ে যেতে। আমাকে একটুখানি ভালো তুমি রাখতেই পারতে। কতটা ভালোবাসলে একটা মেয়ে নিজের শখ আহ্লাদ ভুলে অভাবকে সঙ্গী করে ভালোবাসার মানুষের সাথে থাকে, সেটা নিশ্চয়ই তোমাকে আর বোঝাতে হবে না। তুমি যদি আমাকে ছাড়া ভালো থাকো তবে তাই হোক। তুমি অন্যভাবে অন্য কাউকে নিয়ে ভালো থেকো, কিন্তু আমাকে ডিভোর্সের কাগজ পাঠিও না। আমার জীবনে আমি আর কোনোদিন অন্য পুরুষকে জায়গা দিতে পারবো না। আমার নামের সাথে সারা জীবন তোমার নামটা অন্তত জুড়ে থাকো। সম্পর্ক ভালোবাসা না হয় নাই থাকলো, আমি জানি তোমার মতো করে আমাকে আর কেউই ভালোবাসতে পারবে না। তাই আমার আর কাউকেই চাই না। এটার জের ধরে আমাকে নিতে এসেছো? তোমাকে দেখে আমার এখন এটা বলতে একটু দ্বিধা নেই যে এটা আমার অতীত, এটা আমার নির্বুদ্ধিতা। এগুলো মিথ্যে বলছো। এখন সেটাই দাঁড়ায়। আমি যেমন বেশি বেতনের জব করছি না বলে তুমি নিজেকে ভালো রাখতে চলে এসেছো, সেরকম তোমার উপর আমারও অভিমান হতে পারে। এটা কেন বোঝনি? কখনো আমাদের ঝগড়া হলে তুমি নিজেই সব ঠিক করে নিতে, আর এবার নিজেই সব ছেড়ে ছুড়ে চলে এলে। তুমি ভালো করে জানো আমি রাগ ভাঙাতে পারি না। এতদিন তো এভাবেই মানিয়ে নিয়ে চলেছ, এখন কেন এমন করছো? এই সময়গুলো আমার কেমন কেটেছে জানো তুমি? আমার ভেতরে এমন ইগো তৈরি হয়েছে যে আমি তোমাকে ছাড়া মরে যাচ্ছি, কিন্তু আমার ইগো তোমাকে কাছে টানতে দিচ্ছে না। আমি নিয়ম করে প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে থাকি তোমাকে দেখার জন্য, অথচ
কাছে এসে অধিকার দেখিয়ে বলতে পারি না অনেক হয়েছে, এবার বাড়ি ফিরে চলো। তোমাকে ছাড়া আমার আর চলছে না। তুমি আবার আগের মতো আমাকে ভালোবাসো, আমি প্রমিস করছি তোমাকে এবার থেকে ভালো রাখার দায়িত্ব নেব। শরতের গলা যেন এবার ভেঙে এলো, মাথা নিচু করে ফের বলল, তিয়া, তুমি তো বলতে তুমি ছাড়া আমাকে আর কেউ ভালোবাসতে পারবে না, ভালো রাখতে পারবে না। তুমি ছাড়া আমার কেউ নেই, তাহলে তুমি কেন আমাকে একা করে দিতে চাইছো? তুমি প্লিজ আমার সাথে ফিরে চলো। আমি জানি আমি ভুল করেছি, শেষবারের মতো আমাকে মাফ করে দাও প্লিজ। বিশ্বাস করো, আমি ভালো জব করব। তুমি যদি আমাকে ফিরিয়ে নেওয়ার কথা ভাবতে, আমাকে ভালোবাসতে, তাহলে আজ এসে বলতে না যে তুমি জব করবে। আমি চলে আসার পর বেশ কিছু সময় চলে গিয়েছে। এতদিনই নিজের কোনো ব্যবস্থা নিজে করে নিতে, শখের বাইক বিক্রি করতে হতো না। ও, ওটা তো আমি তোমার উপর রাগ করে বিক্রি করে দিয়েছি। আমার সত্যি অনেক ভুল হয়ে গেছে তিয়া। আমার উপর রাগ করে বাইকটা বিক্রি করে দিলে, অথচ আমাদের বাবু হলে তাকে সামনে বসিয়ে আমাদের কত কত জায়গায় বেড়ানোর প্ল্যান ছিল। আর সবচেয়ে বড় কথা, আমি তোমার কুর্মি আর অতিরিক্ত রাগের কারণেই ছেড়ে এসেছি। তোমার যখন রাগ হয় তখন আমি তোমাকে চিনতে পারি না শরৎ। তোমার সামনে গলার আওয়াজ বের হতে চায় না আমার। আমি তোমাকে ভীষণ ভয় পাই। এখন রাগে তোমাকে ছেড়ে আসার সময় আমাকে আটকিয়ে রাখার প্রয়োজন মনে করনি। বাইক বিক্রি করেছ আর পরবর্তীতে বাড়ি বা টাকা শেষ করবে না তার কি গ্যারান্টি আছে? আমি চলে এসেছি শরৎ, আবার সেই অনিশ্চয়তার মধ্যে ফিরে যেতে চাই না। একদম বাতিলের খাতায় ফেলে দিচ্ছ তাহলে আমায়? অন্য কারোর সাথে ভালো থাকতে পারবে আমাকে ভুলে? এতদিন ভাবতাম তুমি আমাকে এত ভালোবেসেছো যার দরুন আমি অন্য কোনো পুরুষকে হৃদয়ে স্থান দিতে পারবো না। তবে আজ মনে হচ্ছে তোমার দেওয়া ভালোবাসা নামক আতঙ্কে আমি এতই জর্জরিত যে অন্য কোনো পুরুষকে ভালোবাসার সাহস আমি করতে পারবো না। বড় মা সবসময় বলতো আমার স্বভাব খারাপ, এমন থাকলে আমি কাউকে নিজের করে রাখতে পারবো না। কেউ আমার এই আচরণের পাশে সারা জীবন থাকবে না। তবুও আমি নিজেকে বদলাতে পারিনি। আজ বড় মার কথা সত্যি হতে চলেছে। আমার ভালোবাসার মানুষ আমাকে আজ ছাড়তে প্রস্তুত। সে আমাকে আর ভালোবাসে না। তিয়াশা কিছুক্ষণ চুপ রইল। শরৎ নিজেও চুপ, তবে নজর তিয়াশার উপরে। মানুষটার অনেক পরিবর্তন হয়েছে। শরীরের ওজন বেড়েছে, পেটে তাদের সন্তানের উপস্থিতি জানান দিয়েছে। তিয়াশার মাঝে কেমন মা মা ভাবও চলে এসেছে। পরনের পোশাকের পরিবর্তন হয়েছে। মানুষটাকে একবার জড়িয়ে ধরতে বড্ড ইচ্ছে করছে শরতের। প্রয়োজনে তার পা ধরে মাপ চেয়ে হলেও তাকে নিজের কাছে ফিরিয়ে নিয়ে যেতে মনটা আনচান করছে, বলতে ইচ্ছে করছে, টিয়া ফিরে চলো। এই বুকে অনেক দিন তুমি মাথা রেখে ঘুমাও না, অনেক অনেক গল্প করো না। আমি বাড়িতে গেলে কেউ দরজা খুলে মুচকি হাসে না। আমি 3 বছর ভুল করার শাস্তি 3 মাসে পেয়ে গেছি। তোমাকে ছাড়া আমার যে আর সত্যি চলছে না। তুমি যেমন আমাকে ছাড়া থাকতে পারতে না, এখন আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। কিছু বলতে পারল না শরৎ। পূর্বের মতোই মৌন রইল সে। তিয়াশা রুষ্টভাবেই বলল, আমি বুঝি না যে তুমি ঢাকায় পড়াশোনাকালীন নাকি কোন কোন দিন বাবার থেকে টাকা নিয়ে দিনে 20-30 এমনকি 40,000 টাকা খরচ করতে, আর সেই তুমি 40,000 টাকার 4,000 টাকায় কিভাবে চলতে পারো? তুমি তো আমার পরিবর্তন চেয়েছিলে। এই পরিবর্তন অন্তত তোমার না হতো তাহলে হয়তো টাকা খরচ করার জন্য হলেও অনেক অনেক উপার্জন করার ইচ্ছে শক্তি তোমার মাঝে আসতো, আর আমিও একটু ভালো থাকতাম। তোমার বাবার যখন জব ছিল, মাসে মোটা অঙ্কের টাকা আসতো, তখন তুমি পড়াশোনা করতে আর ইচ্ছে মতো উড়াতে। এখন তোমার বাবা রিটায়ার্ড পার্সন, তুমি নিজেও বিয়ে করেছো, তোমার কাঁধে সংসারের দায়িত্ব ছিল। 3টে বছর পেরিয়েছে ভালোবাসা প্রমাণ করার, সেটা তুমি পারোনি। তুমি আমাকে 2-3 মাস আগেও ভুলিয়ে ভালিয়ে তোমার কাছে